আচ্ছা দাদা, আজ সকালবেলায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারেন সেটার সম্বন্ধে? সাহেব, উনি এখানে পাশেই কাজ করতেন। উনি রোজ চা খেতে আমার এখানে অবশ্যই আসতেন। আজকেও চা খেয়ে উনি আমার এখান থেকে বেরোচ্ছিলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাহেব, কিছু বুঝতেই পারলাম না ওই গাড়িটা কোথা থেকে এখানে এলো আর ওকে ধাক্কা দিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? সাহেব, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, নাম্বার দেখার সুযোগই পাইনি। আচ্ছা, গাড়িটা কি ছিল দেখেছিলেন? সাদা রঙের বড় গাড়ি ছিল স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? এসেছিলেন তো একা একাই। না স্যার, ও একা ছিল না, ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে অন্ধ ছিল, আর রাধিকা দিদি তাকে রোড ক্রস করাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মহিলাটা দেখতে পেতেন না? তাহলে ওরও চোট লেগেছে, কোথায় গেছে ও? সেটা তো জানি না স্যার, অ্যাক্সিডেন্টের পরেই ও উধাও হয়ে গেল। স্যার, আমার মনে হচ্ছিল যে ও নাটক করছে। প্রথমে তো ঠিকঠাকই দাঁড়িয়েছিল, তারপর দিদিকে দেখে ও সাহায্য চাইলো। এটা হতে পারে যে ওই মহিলা যে কোনোভাবেই হোক রাধিকাকে মাঝ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, সেই কারণেই ও চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, আর সবাইকে ছেড়ে ও ওর কাছেই সাহায্য চেয়েছে। রাধিকা ওই মহিলাটিকে নিয়ে ডিভাইডারের কাছে যাওয়ার পরেই মহিলাটি গায়েব হয়ে গেছে। তারপরে ওই গাড়িটা রাধিকাকে মেরেছে। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, খুন? এখন তো এরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু স্যার, কেউ রাধিকাকে কেন খুন করবে? সেটাই তো জানতে হবে। রাঘব আর রাধিকার এই দুজনের মৃত্যুর কারণ কিছু বুঝতে পারছি না। রাঘব, এক মিনিট, এই রাঘব জেলে ছিল, আর ওখানে ওকে কেউ মারতে পারতো না। আর রাধিকাকে মেরে রাঘবকে সেখানে পাঠিয়েছিল যেখানে ওকে মারার ব্যবস্থা করেছিল, মর্গ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, রাঘব তো একটা সামান্য চোর ছিল, ওকে মারার জন্য এত বড় প্ল্যানিং? ফ্রেডি নিশ্চয়ই এই মামুলি চোরের কাছে এমন কিছু ছিল যেটা মামুলি নয়। আচ্ছা, কালকে এখানে ডিউটিতে গেছিল? আমি ছিলাম স্যার, আর আমার সাথে এই দুই কনস্টেবল। আমরা রাঘবের পুরো ডিটেলস চাই। আচ্ছা, এটা বলুন যে ওকে কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতেও নিজেই এখানে এসেছিল। নিজে এসেছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতেও নিজেই এখানে এসেছিল। নিজে এখানে এসেছিল? আমি স্যারের সঙ্গে টাকার কথা বলছি, তুই আমাকে ইনফরমেশনটা বল। বল। না, আমি এখন বড়বাবুকেই বলবো। এটা বল, স্যার কোথায়? তুই আমাকে বল না। না না, আমি স্যারকেই বলবো। কুশল, কিসের তর্ক বিতর্ক চলছে এখানে? নমস্কার স্যার। রাঘব, তুই এখানে কি করছিস? স্যার, রাঘব বলছে ও অনেক বড় ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা, ঠিক আছে, ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নাও। কিন্তু স্যার, ও টাকা চাইছে। পুলিশের কাছে টাকার গল্প করছিস? টাকা চাই? খবরটা কিছু এরকম। ঠিক আছে, টাকা দিয়ে নিয়ে নাও ইনফরমেশন। কিন্তু স্যার, ও অনেক টাকা চাইছে। পরিমাণটা শুনলে আপনিও চমকে যাবেন। বল, কত দাম তোর ইনফরমেশনের? 3 কোটি। আরে, 3 কোটি? এমন কি ইনফরমেশন ছিল ওর কাছে যে এত টাকা চাইছিল? জানি না স্যার, ও কিছু বলেনি। হ্যাঁ, এটা বলছিল যে কয়েক হাজার লোকের জীবনের প্রশ্ন, কিন্তু বলবে তখনই যখন ও 3 কোটি টাকা নেবে। স্যার, কালকে রাতে তো ওকে আমি লকআপে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সকাল হলেই ওকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। ঠিক তখনই ওর মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, আর আমরা ওকে নিয়ে মর্গে চলে গেলাম। স্যার, এমন কি রহস্য ছিল ওর কাছে যার উপরে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করছিল, আর যার জন্য ওর নিজের এবং ওর মেয়ের প্রাণটাও গেল? আগে তো আমাদের এটা জানতে হবে যে এই রাঘব কালকে কোথায় কোথায় গেছিল আর কার কার সঙ্গে দেখা করেছিল, আর সারা দিন ও কি করেছিল। স্যার, দিনের কথা তো জানি না, কিন্তু রাতে ওর রোজকার মতো নেশাতেই ছিল। আমরা ওর ফাইলটা চাই। হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসে দেখেছেন? হ্যাঁ আছে স্যার, আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। ম্যানেজার কোথায়? ওপরে। ম্যানেজার? ওই দেখুন ম্যানেজার। আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটা কাল এখানে এসেছিল? স্যার, এ তো রাঘব, এ সবসময় এখানে আসে। এই লোকটা কাল রাতে এখানে এসেছিল কিনা? হ্যাঁ স্যার, কাল রাতে এসেছিল, আর কাল মোটামুটি 11টা অব্দি এখানেই ছিল।
ওর ব্যবহার কেমন ছিল? সবসময়ের মতো চিন্তাই ছিল। চিন্তিত ছিল? কিছু বলেছিল? কি কারণে চিন্তিত ছিল? জুয়া খেলে খেলে একেবারে ধারে ডুবেছিল। স্যার আমাদের এখানেও প্রায় 5,000 টাকা ধার নিয়েছে। কালই বলেছিলাম ওকে, যদি পুরনো টাকা না দাও তাহলে এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। তখন ও কি বললো? বলেছিল মিটিয়ে দেবে। কিছু নতুন কাজ করতে যাচ্ছিল। নতুন কাজ? কি কাজ? সেটা বলেনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই রাঘব এমন কি কাজ করতে যাচ্ছিল যে ওর সব ঋণ শোধ হয়ে যেত? আর পুলিশ স্টেশনে গিয়ে বলেছিল যে ওর কাছে বিশেষ একটা ইনফরমেশন আছে। 3 কোটি চেয়েছিল তার জন্য। যাই ঘটেছে রাঘবের এখান থেকে বেরোনোর পর আর পুলিশ স্টেশনে যাওয়ার আগে জানার চেষ্টা করি যে রাঘব এখান থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিল। আচ্ছা, কালকে এই লোকটাকে আশেপাশে কোথাও দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন আমি দেখেছি ওনাকে। তারপর কোথায় গেলেন আমি কিছু জানি না। আচ্ছা, এখান থেকে ও হেঁটে গেছিল না? হ্যাঁ স্যার, শুধু হেঁটেই গিয়েছিল, পুরো নেশা করেছিল। ওইদিকে কোথায় গেল স্যার? নেশা অবস্থায় হেঁটে গেছে তো বেশি দূর যায়নি। চলো দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দেখেছো একে? হ্যাঁ স্যার দেখেছি, একটু এগিয়ে যে গলিটা আছে না, ওখানেই যাওয়া আসা করে। এক মিনিট, এই লোকটাকে দেখেছো? এ তো শিবার আত্মীয়। কাল রাতে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল আর শিবা শিবা করে চেঁচাচ্ছিল, পুরো পাড়াকে জাগিয়ে দিল স্যার। এই শিবা থাকে কোথায়? স্যার 3-4টে বাড়ি পর বাঁদিকে সবুজ রঙের একটা দেওয়াল আছে, ওটাই ওর বাড়ি। তালা লাগানো আছে, খুলতে হবে। পঙ্কজ একটা কাজ করো, আশেপাশে কেউ আছে কিনা দেখো, ডাকো ওকে। আরে এদিকে এসো। মনে হচ্ছে ঘর খালি করে ও পালিয়ে গেছে এখান থেকে। কোথায় ও? শিবা কোথায়? হ্যাঁ স্যার ওর তো কোনো খোঁজ খবর থাকে না, যে কোনো সময় আসে যে কোনো সময় যায়। আচ্ছা, কোনো আইডিয়া আছে কোথায় পাবো ওকে? স্যার ওই বস্তির পেছনে ওর ওর আত্মীয়র বাড়ি আছে, ওখানে পাওয়া যেতে পারে, ওখানেও যায় আসে। এই বাড়িটা। আপনি শিবার আত্মীয়? হ্যাঁ স্যার, আপনারা? এই শিবা এখানে আসা যাওয়া করে কি? হ্যাঁ স্যার, কখনো কখনো। মাঝে মাঝে। আজ আসতে পারে? বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। এই করণের লাশ তো অরিজিনাল ছিল। এখন বাকি 2 জন, টনি আর সুনীল। এবার এদের মধ্যেই কোনো একজন আছে যে ডাবল মার্ডারের রহস্য ভেদ করতে পারে। এই টনির ডেথ সার্টিফিকেট দিয়েছে ডক্টর বিক্রান্ত। এই বিক্রান্তের কাছে তুমি যাও, দেখো টনির ব্যাপারে উনি কি বলেন, আর আমি সুনীলের ব্যাপারে খোঁজ নিচ্ছি। স্যার, রবি, রবি, দরজা খোল। আপনি কে? সিআইডি। কোথায় পালাচ্ছিস? এই চল। স্যার আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কিছু করিনি, আমাকে মারবেন না। দেখুন আমি। চুপ। এখন এটা বল, ওই রাত্রে রাঘব যখন তোর বাড়িতে এসেছিল তখন কি হয়েছিল? স্যার আমি রাঘবকে নিয়ে গেছিলাম মালাডের কমল সোসাইটিতে। ও চুরি করতে গেছিল, তাই ও একটা বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু আমি জানতাম না ও কোন বাড়িতে গেছিল। আমি ওখানেই মোটরসাইকেলে ওর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ও যখন এলো তো ও অবাক হয়েছিল, বলছিল যে
ভেতরে ও কিছু পেয়েছে। কি পেয়েছিল? ও ওখানে বোম। কি? আমি ওকে বলেছিলাম যে এই কথাটা আমরা পুলিশকে বলে দিই, কিন্তু স্যার ও নিজের লোভ সামলাতে পারলো না, তো ওর স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলো। ব্যাস স্যার, এর বেশি আমি কিছু জানি না। যদি তুমি কিছু না করো তাহলে তুমি পালাচ্ছিলে কেন? স্যার ওই রাঘব আর ওর মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, শুধু আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। স্যার হয়তো সেই জন্যই বলছিল যে হাজার হাজার লোকের জীবনের ব্যাপার। আর যদি সত্যি রাঘব ওখানে বোম পেয়ে থাকে তাহলে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। অন্য কেউ ওই বোমটা পাওয়ার আগে আমাদের খুঁজতে হবে ওই বোমটাকে। কোথায় ছেড়েছিলে তুমি রাঘবকে বলো আমাদের। চলো। কমেন। ডক্টর বিক্রান্ত, হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? বসুন। না, ঠিক আছে। এই এই টনির ডেথ সার্টিফিকেট আপনি ইস্যু করেছিলেন? হ্যাঁ, আমি ইস্যু করেছিলাম। আচ্ছা, তাহলে কি টনি সত্যিই মারা গিয়েছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? অফকোর্স মারা গেছিল, না হলে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতাম কি করে? দেখুন ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। এরকমও তো হতে পারে আপনার কোনো ভুল হয়েছিল, ও বেঁচে ছিল আর তারপর। আমার 20 বছরের জীবনে আমাকে আজ পর্যন্ত এরকম অভিযোগ কেউ করেনি। আচ্ছা ডক্টর, আপনি কি টনিকে আগে থেকে চিনতেন? আগে না, ওনার স্ত্রী ওনাকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন। হার্ট অ্যাটাক হওয়ার জন্য উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। আমি কোনো হাতুড়ে ডাক্তার নই ম্যাডাম। 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে ডিগ্রি আছে আমার। আপনি বুঝতে পারছেন? ইংল্যান্ড মেডিকেল কলেজ। আর আপনি আমার যোগ্যতায় সন্দেহ করছেন? আমি কি জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য বুঝি না? আই এম সো সরি ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা আপনি এটা বলুন, ওই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? কবরস্থানে নিয়ে গেছিল, আর কোথায় যাবে? থ্যাঙ্কস। হ্যাঁ পূরবী, কি জানতে পারলে? স্যার, এই ডক্টর বিক্রান্ত যে টনির ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, এ কেমন অদ্ভুতভাবে কথা বলছিল। বলছিল যে সে তার ডিগ্রি ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে পেয়েছে। ইংল্যান্ড মেডিকেল কলেজ? হ্যাঁ স্যার। স্যার, এই নামের তো কোনো কলেজ নেই। আমি ইন্টারনেটেও চেক করেছি। তাহলে আমাকে এরকম কেন বললো? আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। স্যার, আমারও তাই মনে হয়। আমি একটা কাজ করছি, আমি খোঁজ নিচ্ছি। দেখো, এই কেসটা কিন্তু খুব বিপজ্জনক, বুঝেছো? তুমি একা কিছু করতে চেও না। তুমি তোমার লোকেশন পাঠাও, আমি এখনই যাচ্ছি। ওকে? ঠিক আছে স্যার। শিবা বলল যে ও রাঘবকে এখানেই ছেড়েছিল। এখানেই আশেপাশে কোথাও জিজ্ঞাসা করিনি? আপনাদের যা যা সাজেশন আছে আমাদের বলতে পারেন। মনে হচ্ছে কোনো মিটিং চলছে ভেতরে। একটুখানি সেটা একটু দেখে মেইনটেনেন্সটা নেওয়া বাড়িয়ে যেত। নিলে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব। রাঘব নামের আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? না স্যার। কাল রাত আপনাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়েছে? কাল আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আপনারা এখানে কি খুঁজছেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে এই লোকটা আপনাদের মধ্যে কারোর একজনের বাড়িতে চুরি করেছে। স্যার, যদি আমাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়ে থাকে তাহলে আমরা জানতাম না নাকি? জানতে পারতেন, কিন্তু আপনারা যদি আমাদের মিথ্যে কথা বলেন তাহলে আমরা জানবো কি করে? আমাদের আপনাদের সবাইয়ের ঘরের তল্লাশি নিতে হবে। নিতিন বাবু, লেটস কোঅপারেট উইথ সিআইডি। স্যার, আপনারা তল্লাশি নিতে চান, আপনারা করুন তল্লাশি, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মনে হচ্ছে তল্লাশি করে কোনো লাভ হবে না। বোম এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে বম হয়তো টার্গেটে পৌঁছেও গেছে। তাহলেও এদের মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, এদের সবার ডিটেলস বার করো। বোম না হোক, বারুদ কিংবা অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। আমাদের কাছে সময় খুব কম, তাড়াতাড়ি করো।
কফিন? টনির লাশ এখানে? হ্যাঁ পঙ্কজ, স্যার বমের ব্যাপারে কিছু জানতেই পারছি না স্যার। যে কটা লোককে আমরা সন্দেহ করছি না, প্রত্যেকটা লোকের ঠিকুজি খুঁজে বের করো খুব ভালো করে। হ্যাঁ দয়া, এই ব্যাপারে কিছু খুঁজে পেলে? স্যার ও কেস ফাইল থেকে তো পাচ্ছি না, তবে পুলিশ ডেটা থেকে পাচ্ছি স্যার। আচ্ছা, কাল রাত্রে কেউ পুলিশ ডেটাবেসে এন্ট্রি করেছে স্যার। এই দেখুন, রাত 3:30-র সময় সিস্টেমের ফায়ারওয়াল 15 মিনিটের জন্য বন্ধ ছিল। মানে স্যার কেউ এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে আর কিছু ফাইল খুলেছে। কোন ফাইলগুলো? রাঘবের ফিঙ্গারপ্রিন্ট স্যার। রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? কিন্তু কেন? এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, সে যেই হোক সেই রাঘবকে চিনতো না, এই জন্য ও রাঘবের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ওই বোম রাখা ঘরে। সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডাটাবেসকে হ্যাক করে ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখা হয়েছে। রাঘবের ব্যাপারে ওরা পুরোটাই জানতে পেরেছে, রাঘব দেখতে কেমন, কি কাজ করে, আর সেখান থেকে ওরা জানতে পারে যে রাঘব জেলে বন্দী হয়ে আছে। ওদের যে করেই হোক রাঘবকে জেল থেকে বের করতে হতো। এই জন্য রাঘবের নিরীহ সন্তান রাধিকাকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। ও জানতো যে পুলিশের লোকেরা রাঘবকে নিয়ে রাধিকার কাছে আসবে তার মেয়েকে দেখানোর জন্য। নিজের সন্তানকে দেখতে রাঘব নিশ্চয়ই আসবে, আর তারপরে সুযোগ পেতেই রাঘবকে মেরে ফেলেছে। এরা খুব সাংঘাতিক লোক দয়া, ওরা এতটাই বিপজ্জনক পুলিশের ডাটাবেস পর্যন্ত হ্যাক করতে পারে। বাস স্যার একবার এটা জানতে পারি যে মর্গে রাঘবের খুন কে করেছে, তাহলেই। হ্যাঁ অভিজিৎ বলো। দয়া, পুরবীর একটা খুব বড় বিপদ হয়েছে, ওকে ফোনে পাচ্ছি না, ওকে খুঁজতে হবে। কি? ঠিক আছে, আমরা ওর মোবাইল ট্র্যাক করে পৌঁছচ্ছি। ওকে ওকে, ইয়া। কি হলো? পুরবী প্রবলেমে আছে স্যার। লোকেশন তো এটাই বলছে, চলো। স্যার, দরজা তো খোলা। চলো। এখানে তো কেউই নেই। মনে হচ্ছে কেউ আসছে। অভিজিৎ, তুমি? আমি পুরবীর মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। পুরবী কোথায়? পুরবী তো পুরবী? ও নো, পুরবী, পুরবী। পুরবী, পুরবী, পুরবী স্যার, ওর গলার দাগটা দেখুন স্যার, মনে হচ্ছে ওর গলা কেউ টিপে দিয়েছে। নার্ভও খুব স্লো আছে। পুরবী, 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 কি হয়েছে?
এসব কে করেছে? হ্যাঁ, স্যার ওই টনি, ওই যে টনি? টনি স্যার, ও এখনো বেঁচে আছে। এখানেই কোথাও আছে স্যার। পঙ্কজ, দেখো তো কে। ফ্রেডি, তুমি এক্ষুনি পূরবীকে হসপিটালে নিয়ে যাও, বুঝেছো? চলো চলো পূরবী। আমার স্বামী। ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। সাবধানে। আপনি কে? আমি ডক্টর বিক্রান্ত। ওরা জোর জবরদস্তি করে আমার থেকে সার্টিফিকেট বানিয়েছিল। আমার বউ ওদের কাছে বন্দি ছিল, ওর প্রাণের ঝুঁকি ছিল। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ তো লাশটা মিথ্যে ছিল। যদি সত্যি কথা না বলো না, তোমাদের দুজনকে জীবন্ত পুঁতে ফেলবো। না স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। তুই অন্ধ হওয়ার নাটক করেছিলি যাতে এই টনি রাধিকাকে মারতে পারে। বস, পূরবী কেমন আছে? স্টেবল, হসপিটালে অবজারভেশনে আছে। গুড। রাধিকার খুনের রহস্যটা তো বুঝতে পারলাম। এটা বলো যে রাঘবকে কি করে মারলে তোমরা? ওই মর্গে কি করে ঢুকলে তোমরা? আর লাশ হওয়ার অ্যাক্টিং কি করে করলে? হ্যাঁ, অ্যাক্টিং ছিল না দা, ও সত্যিই মরে গেছিল। কি? কি ঠিক বলছি তো? প্রথমে তুমি মরে গেছিলে, তারপর বেঁচে উঠে তুমি রাঘবকে খুন করে দিলে, রাইট? আরে সালুকে কি বলছো সব? মরে গেছে, বেঁচে উঠেছে, আবার বেঁচে উঠেছে। আমি ঠিক বলছি বস। পূরবীর গলাটা টেপার সময় এর হাত থেকে কিছু কেমিক্যালস পূরবীর গলায় লেগে যায়। আমি ওগুলো টেস্ট করেছি। ওটা এক ধরনের টক্সিন, যেটা খুবই রেয়ার, দুর্লভ সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। এই সামুদ্রিক মাছ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই টক্সিনের ব্যবহার করে। কিছুক্ষণের জন্য একে দেখে মনে হবে যে মারা গেছে, কিন্তু আবার বেঁচে ওঠে। এও সেই টক্সিনেরই ব্যবহার করেছে। এও কিছুক্ষণের জন্য মারা গেছিল। আর এই টক্সিনটা এমন অদ্ভুত জিনিস যে কেউ একে ধরতে পারে না। মানুষের হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। দেখে মনে হয় যেন মানুষটা মরেই গেছে। এই কাজটা ইয়ে করেছে। প্রথমে মারা যায় আর তারপরে বেঁচে উঠে রাঘবকে খুন করে। এই ঠিক বলেছি? কারেক্ট স্যার। তুমি ওদেরকে মারলে কেন? আমি টাকা পেয়েছিলাম স্যার। ইন্টারনেট থেকে কেউ আমাকে হায়ার করেছিল রাঘব আর রাধিকাকে মারার জন্য। বোম কোথায়? বম কোথায় আমি জানি না স্যার। কে হায়ার করেছে তোমাদের? আমি এর আগে কোনোদিন দেখা করিনি স্যার। ও আমাকে একটা বিল্ডিংয়ে রেকি করার কথা বলেছিল, যেটাকে ওড়াতে চাইছিল। কোন বিল্ডিং? ডিটি ফার্মা কোম্পানি লিমিটেড। এদিকে শোনো ভাই, এদের মধ্যে কেউ কি এখানে আজকে এসেছে? হ্যাঁ, এ পার্কিং লটে গেছে স্যার। স্যার, এই পার্কিং লটটা তো অনেক বড়। বম খুঁজতে তো কয়েক ঘন্টা লেগে যাবে। আর যদি এখানে ব্লাস্ট হয় স্যার, তাহলে অনেক লোক মারা যাবে। কিন্তু এই বোমটা কোথায়? তাড়াতাড়ি খুঁজতে হবে বোমটা। আর এক কাজ করো পঙ্কজ, হেড্রিক, তোমরা ওই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। খুব ভালো করে দেখো। নিতিন, সিআইডি?
এগোবে না কেউ বলে দিলাম। টিকা টিকা টিপে দেবো আমি, ছাড়বো না আমি কাউকে। পালিও না। চলুন স্যার। ওকে ধরো। খেলা শেষ। বলো নিতিন, কেন বোম দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? বিল্ডিং নয়, বিল্ডিং নয়, কোম্পানি এটা। স্বপ্ন আমার, পরিশ্রম আমার। এটাকে আমি জমি থেকে আকাশ পর্যন্ত তুলেছি। রক্ত ঘাম এক হয়ে গেছে এটা করতে আমার। আর এরা সব কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, আমাকে বের করে দিয়েছে। ওই বোর্ড অফ ডিরেক্টর, আমি বানিয়েছি ওকে, আমি। আর উনি উনি আমাকেই বের করে দিয়েছেন। কি অবস্থা করেছে আমার। প্রতিশোধ তো নিতেই হতো। কিছু লোকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ, এই বিল্ডিং এ যে সমস্ত নিরীহ লোকেরা আছে তারা কি ক্ষতি করেছিল তোমার? রাঘব আর তার মেয়েরও প্রাণ নিয়েছো তুমি, আর তারপরেও এই বিল্ডিংটাকে প্ল্যান করে শেষ করতে চেয়েছিলে। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। এসব কে করলো শুনি? জানি না স্যার, কিন্তু আমাদের সাবমেরিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালানে নেভি এসে গেছে, ওদের জাহাজ আর কামান দেখা যাচ্ছে। কি কি না? হ্যাঁ, নেভিরা তো সামনে চলে এলে তোমাদের মরার এত শখ। কিন্তু স্যার এখন কি করব? কি আর করবে, কেটে পড়ো এখান থেকে। আমাদের পুরো অপারেশন ভন্ডুল করার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এত অল্প ক্রিউ মেম্বার নিয়ে সাবমেরিনকে কি করে শিফট করব, তাও এত অল্প সময়? সেসব আমি কিচ্ছু জানি না। কিছু করো আর এখান থেকে বেরো, যাও, জলদি করো, যাও। ওকে স্যার। ডেকের উপর আমাদের আরো লোক দরকার। ভাই এই গলিতেই তো এসেছিল। গেল কোথায়? ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ওকে। হ্যাঁ, কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে। আরেকবার চেষ্টা কর, আরেকবার ফোন কর। একে তো কি হয়েছে টনি? বন্ধ বলছে। ওই দেখ টনি, ওই যে, ধর ওকে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে চল চল।
অনন্যা, লাইট তো জ্বলছে, তার মানে অনন্যা বাড়িতেই রয়েছে, কিন্তু দরজাটা খুলছে না কেন? অনন্যা, অনন্যা, কোথায় গেছে এই মেয়েটা? অনন্যা, আমি আজকে কিছু জানতে পেরেছি। আমি তোকে আর বিরক্ত করতে চাই না। তুই অনেক কিছু করেছিস আমার জন্য, এতদিন আমার দায়িত্ব নিয়েছিস। এবার আমি চলে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। অনন্যা, ও মাই গড, এটা কি করলো এই মেয়েটা? কোথায় খুঁজবো আমি ওকে এবার? কোথায়? অনন্যা, 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 আমার বোন অনন্যা। হ্যালো, আগে হ্যাঁ, আপনার 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম আছে। আপনি প্লিজ পেশেন্টকে নিয়ে চলে আসুন। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, আমার বোনের অবস্থা খুব খারাপ, ওকে এক্ষুনি ডক্টর দেখাতে হবে। এই ফর্মটা ফিল আপ করুন। আমি ফিল আপ করছি ফর্ম, আপনি ওকে ভর্তি তো করুন আগে। স্যার, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাটা দরকার। আমি বলছি তো আমি ফিল আপ করে দেবো তোমার ফর্ম, আগে ডাক্তারকে তো দেখাই। স্যার, আপনি এইভাবে কথা বললেই ডক্টর এখানে এসে যাবেন না। আপনার আগেও অনেক পেশেন্টস রয়েছেন, তাদেরকে দেখা হবে, তারপর আপনার বোনকে দেখবেন। আরে কারোর জীবনের প্রশ্ন আর আপনি এখানে ফর্ম নিয়ে পড়ে আছেন। আই এম সরি স্যার, একজন মানুষের জন্য হসপিটালের রুলস পাল্টানো হবে না। আপনি যতক্ষণ ধরে কথা বলছেন ততক্ষণ তো ফর্ম ফিল আপ হয়েই যেত। ঠিক আছে, দিন দিন পেন। ফর্ম ফিল আপ করার পাশাপাশি 1 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। 1 লাখ? এত টাকা তো নেই আমার কাছে এখন। আজকাল তো শ্বাস নেওয়ার জন্য টাকার দরকার। যদি আপনি টাকা না জমা দেন তাহলে আপনার পেশেন্টকে অ্যাডমিট করা হবে না। ম্যাডাম, ও মরে যাবে, ওর তাড়াতাড়ি ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার মনে মায়া দেওয়া বলে কিচ্ছু নেই? আপনি ছাড়াও এখানে এত লোকজন আছেন, কার কার উপর দয়া করবো বলুন তো? সবার ওপর। যদি সবার উপর দয়া দেখাই না, তাহলে এখান থেকে আমার ছুটি হয়ে যাবে। তখন আমায় কে দয়া দেখাবে বলুন তো? কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? স্যার, আমি কখন থেকে ওনাকে বোঝাচ্ছি যে ডিপোজিট মানি ছাড়া আমরা ওনার পেশেন্টকে অ্যাডমিট করতে পারবো না, কিন্তু উনি তো একই কথা বলে যাচ্ছেন। টাকা নেই আমার কাছে, টাকা কোথায় পাবো? কত টাকা দিতে হবে ম্যাডাম? 1 লাখ টাকা। এই নিন, আর যান তাড়াতাড়ি ওনার বোনকে অ্যাডমিট করুন। গো ফাস্ট। স্যার, ফর্মটা ফিল আপ করুন। ম্যাডাম, আগে পেশেন্টকে অ্যাডমিট করুন, তারপরে ফর্ম ভরে নেবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা কে আর আমার জন্য এত কেন করছেন? এত কিছু ভেবো না ভাই, আরে মানুষই তো মানুষকে সাহায্য করে, আর এইসব লেনদেন তো পরে দেখা যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এই আশেপাশেই আছি। এই পেশেন্টকে নিয়ে যাবো? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, যাও। ডাক্তারবাবু, অনন্যা কেমন আছে? সমস্ত রিপোর্ট ঠিক রয়েছে তো? আপনি চুপ করে আছেন কেন? মিস্টার সিদ্ধার্থ, আপনার বোনের ক্যান্সার আবার ছড়িয়েছে। কি? এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? এটা কি করে হতে? সিদ্ধার্থ, এরকমটাই হয়েছে। কিন্তু অনন্যা তো ঠিকই ছিল, তাই না? ওর সমস্ত রিপোর্ট বলছিল যে ওর আর কোনো বিপদ নেই, আর আপনি বলছেন যে আবার? না ডাক্তারবাবু, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। গত 3 বছর ধরে ও বিপদ মুক্ত ছিল, কিন্তু এইবার রোগ অনেক বেশি ছড়িয়েছে। খারাপ কিছু ঘটেও যেতে পারে। আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? এটাই যে তোমার বোন অল্প কয়েকদিনই বাঁচবে। না ডাক্তারবাবু,
এরকম বলবেন? ডাক্তারবাবু ওর জন্য কিছু করুন না, ডাক্তারবাবু কিছু করুন আমার বোনের জন্য প্লিজ। এক্সপেরিমেন্টাল ট্রায়াল আছে, হয়তো এতে ওর প্রাণ বেঁচেও যেতে পারে। হ্যাঁ তো করুন না এক্সপেরিমেন্ট, আমি কখন আটকালাম? প্লিজ করুন। কিন্তু এই ট্রিটমেন্টে অনেক খরচা হবে। কত? কম করে প্রায় 15 লাখ টাকা। 15 লাখ? অনন্যার জ্ঞান ফিরেছে, ও আপনাকে ভেতরে ডাকছে। আপনি অনন্যার চিকিৎসার ব্যবস্থা করুন, আমি টাকা পয়সার ব্যবস্থা করবই, বাই হুক অর বাই ক্রুক, কিন্তু আপনি প্লিজ ওর চিকিৎসা করুন। তাড়াতাড়ি করো, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। হ্যাঁ আরে অনন্যা, ডাক্তারের সঙ্গে কথা হলো আমার, তুই তো একদম ঠিক আছিস। বেশ আর কয়েকদিনে তোকে বাড়ি ফেরত নিয়ে চলে যাবো আমি। তুই না দাদা এখনো অব্দি মিথ্যে বলতে শিখলি না। আমরা আগের বার ক্যান্সারকে হারিয়েছিলাম, আর এবারেও ক্যান্সার হারবে আমাদের থেকে। তুই তুই বাঁচবি অনন্যা। দাদা যদি আমার ভাগ্যে বাঁচা থাকতো না, তাহলে 2 বার ক্যান্সার হতো না আমার। দাদা আমার কথাটা শোন, তুই নিজের সমস্ত সুখ আমার জন্য এভাবে ত্যাগ করিস না দাদা। তুই আমায় ভুলে যা দাদা, এবারে নিজে ভালোভাবে বাঁচ। আমার সব খুশি তো তুই অনন্যা, তুই, তোকে যে কোনো ভাবে আমি বাঁচিয়ে ফিরবই, তুই মনের জোর হারবি না কিন্তু। তুই এত ভালো কেন রে দাদা, কেন এত ভালো? যদি আরো কিছু বছর তোর সাথে বাঁচতে পারতাম আমি, আমার ভাগ্যটাই খারাপ। দাদা তুই আমার জন্য কত কিছু করেছিস, সব সময় তুই আমার কথাই ভেবেছিস, তাই তো নিজের সব টাকা আমার উপর খরচা করে ফেলেছিস, নিজের চাকরিটার পর্যন্ত বেহালা অবস্থা করেছিস। এখন কি নিজের প্রাণ দিয়ে তুই আমায় বাঁচাবি? স্যার আপনি প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। তুই যা দাদা। কোথা থেকে আনবো এত টাকা? কে দেবে আমাকে? আর দেবেই বা কেন? অত চিন্তা করো না, চিন্তা করে নয়, বরং কখনো চেয়ে মনের ইচ্ছে পূরণ হয়, বুঝলে সিদ্ধার্থ? আপনি কে? অবস্থার প্রয়োজন মানুষকে সবকিছু জানিয়ে দেয়। তোমার প্রবলেমটা আমি জানি, আর তার সলিউশনও আছে আমার কাছে। মানেটা কি? তোমার বোনের চিকিৎসার জন্য এখানে টাকা জমা হয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি অত চিন্তা করো না। এইসব কেন করছেন আপনারা আমার জন্য? আমি তোমাকে কোনো উপকার করছি না, বরং তুমিও আমার জন্য কিছু একটা করতে চলেছ। ওহো, সেই জন্যই আপনারা আমাকে বারবার ফোন করছেন। হ্যাঁ ঠিক চিনতে পেরেছ। কিছুক্ষণ আগে আমার লোকেরাই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। আচ্ছা, কি করতে হবে আমাকে? সময় হলে আমিই তোমাকে জানিয়ে দেব। আগে তুমি তোমার বোনের ভালো করে চিকিৎসা করাও, তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করো। আর হ্যাঁ, তারপরে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো।
স্যার ওর কাছে দাঁড়াবো? না না না, আর একটু এগো সামনে। আগে দেখতে তো হবে যে ও একা এসেছে নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছে। নে এখান থেকে ইউটার্ন নে। মনে হচ্ছে সঙ্গে আর কেউ নেই। চলোর কাছে গিয়ে গাড়ি দাঁড় করা। হ্যাঁ, এসো ভেতরে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশ্ন নয়, একদম চুপচাপ বসে থাকো। চলো বড়াবার তাড়াতাড়ি চলো, হাত লাগাও, তাড়াতাড়ি কাজ করো। দে জলদি জলদি, এইটুকু কম কাজ করতে কি সারা হাত লাগাবি নাকি? চল আফসার তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি কর, চলো তাড়াতাড়ি, আরে চল 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 বের কর, তাড়াতাড়ি কর, আরে তাড়াতাড়ি। আরে পাগল, কি করলি তুই? সরি স্যার, হাত থেকে ফসকে গেছে স্যার, ওই তাড়াতাড়ি করছিলাম তাই। তোর এই গাধামার জন্য আমার কোটি টাকার মাল জলে চলে গেল। আরে এই কেন রে স্যার? বস, বাকি বাক্সগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ এই চলো, বের কর বের কর, দে ফটাফট। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ এই দুটো লাশই সমুদ্রের মধ্যে কম করে 12 ঘন্টা ডুবেছিল। হ্যাঁ সালুকে, হ্যাঁ কোস্টগার্ডরাই এদের দুজনকে পেয়েছে। ওরাই এই দুটো লাশ উদ্ধার করে আর আমাদের হাতে তুলে দেয়। ভাই, এই দুজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এর ক্ষতটা দেখো বস, এ দেখো। দুজনের ক্ষতই এই কথা বলছে। হ্যাঁ, আরও একটা ব্যাপার স্যার, বেশ কিছুদিন ধরে এরা ঠিকমতো খাবার দাবারও পায়নি। এদের বডিজ দেখে লাগছে যে খুব অল্প সময়ের মধ্যেই এদের ওজন তাড়াতাড়ি হ্রাস পেয়েছে। বস, ওদের বন্দি করে রাখা হয়েছিল। এ দেখো, এটা দড়ির দাগ। এদেরকে বেঁধে রাখা হয়েছিল দুজনকেই সমুদ্রের মধ্যে। সমুদ্রের গভীরে কোথায় কোথায় লুকিয়ে রেখেছিল এদেরকে? তারপরে মেরে ফেলেও দিয়েছে। কি
কি চাইছিল খুনি? হ্যাঁ সচিন, আচ্ছা ঠিক আছে, বলো সচিন, কি জানতে পেরেছো? স্যার এরা দুজন সমুদ্রের পাশের গ্রামটাতে থাকে স্যার, আর ওরা কাল রাতে কিছু এমন দেখেছে যেটা বলতে চায়। আচ্ছা, তাহলে বলো কি দেখেছো তোমরা? স্যার কালকে রাতে আমরা মাছ ধরার জন্য সমুদ্রের অনেক গভীরে যাই। আমাদের নৌকার ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের ফিরতে অনেক সময় লেগে যায়। স্যার যখন আমরা ফিরে আসছিলাম তখন কিছুটা দূরে আমরা একটা বোটের আওয়াজ শুনতে পাই, আর তাতে বসে কিছু লোক কারোর জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, কারা সেই লোক? স্যার জানি না, অনেক অন্ধকার হয়ে গেছিল। হ্যাঁ স্যার, তখন সমুদ্রের মাঝখান থেকে জোরে জোরে ইঞ্জিনের শব্দ পাচ্ছিলাম, জলের ঢেউ একেবারে উথাল পাথাল করছিল, আর তারপরে সমুদ্রের মাঝখান থেকে কোনো জিনিস ওপরে চলে আসে। সমুদ্রের ভেতর থেকে কোনো জিনিস ওপরে চলে আসে? কি? একটা বড় বাসনের মতন জিনিস হবে। সাবমেরিন, ডুবোজাহাজ? হ্যাঁ হ্যাঁ, ডুবোজাহাজ। আর ওই বোটটা যখন ডুবোজাহাজের পাশে যায়, আর তখন ওখানে কিছু লোক কাজ করছিল স্যার। কি কাজ করছিল? জানি না স্যার, অনেক রাত হয়ে গেছিল তো দেখতে পাইনি। তখনই আমরা গুলি চলার শব্দ শুনতে পাই। গুলি চালানোর শব্দ? কটা গুলি চলেছে? দুটো গুলি স্যার। ও, দুটো গুলি চলেছে, আর আমরা দুটো লাশও পেয়েছি। আর আমরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই স্যার। স্যার একটা কথা বুঝতে পারলাম না, সমুদ্রের মাঝামাঝি এই সাবমেরিন কি করছিল? সেটাই তো। আর ওই বোটটায় তাহলে হচ্ছিল কি? স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার মিসিং পার্সন ব্যুরো থেকে দুজন ভিক্টিমের ডিটেলস পাওয়া গেছে। গ্রেট। অমল, মনোজ আর দুজনেই একই দিনে নিখোঁজ হয়েছে। আর স্যার দুজনেই মেরিন ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ সেটাই তো, মেরিন ইঞ্জিনিয়ার। সচিন, এটা কোনো কোইন্সিডেন্ট নয়, কোনো সংযোগ নয়, কারণ মেরিন ইঞ্জিনিয়ার্সরা অনেক কিছু কাজ করে সাবমেরিনে, ডুবোজাহাজে। এটা কোনো কাকতালীয় নয়। আর স্যার ইন্ডিয়ান ওয়াটারে এই ডুবোজাহাজ আসলে কি করছিল? কিছু না কিছু গোলমাল তো আছে, খুব বড় রকমের গোলমাল আছে, খুব বড় রকমের গোলমাল। খোঁজ নিতে হবে ওই ডুবোজাহাজের ব্যাপারে। ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌসেনা থেকে এখানে 100 কিলোমিটারের রেডিয়াসে কোনো সাবমেরিন নেই। মাছওয়ালারা কি এই লোকেশনটাই বলেছিল? মনে হচ্ছে ওই সাবমেরিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। একটা রক সাবমেরিন ইন্ডিয়ান ওয়াটারে? বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এটাই সত্যি। কিন্তু ওরা করছিলটা কি? এটাই তো খোঁজ নিতে হবে। স্যার, ইনি মনোজের ওয়াইফ, ইনি অমলের বাবা, আর এই হচ্ছে তানিয়া স্যার, সিদ্ধার্থর বোন। এরা বলছেন যে সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার ছিল, আপাতত নিখোঁজ। আচ্ছা তোমার ভাই কবে থেকে নিখোঁজ? স্যার কাল থেকে নিখোঁজ। তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। হসপিটালে? কেন, কি হয়েছিল তোমার? স্যার অ্যাকচুয়ালি আমার আবার ক্যান্সার হয়ে গিয়েছিল। ছিল? ক্যান্সার হয়েছিল দ্বিতীয়বারে? স্যার ডক্টর বলছিলেন আমার ক্যান্সার আবার অ্যাগ্রিভেট হয়ে গেছে, কিন্তু আজ সকালে টেস্ট করে জানা গেল আমার ক্যান্সার নয়, আমি একদম সুস্থ। কি? ক্যান্সার উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার, আর এই খবরটা দেওয়ার জন্যই দাদাকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন নট রিচেবল আসছিল। আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে আছে, তাই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। সব রুমে খুঁজলাম স্যার, কিন্তু কোথাও আমার দাদা নেই। ভাবলাম হয়তো আশেপাশে কারোর বাড়ি গেছে। সব জায়গায় খোঁজ করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না ওর ব্যাপারে।
আপনি নিজেকে সামলান, খুব তাড়াতাড়ি আপনি দাদাকে পেয়ে যাবেন। আচ্ছা, মনোজ আর অমল কিভাবে নিখোঁজ হলো? স্যার, অমলের সেই সময় চাকরি ছিল না। গত মাসের 7 তারিখে ও বলল যে ও নাকি একটা চাকরি পেয়েছে, আর 3 দিন পর যখন ও ইন্টারভিউর জন্য গেল তো ফিরে আসলো না আর। কোন কোম্পানিতে জব পেয়েছিল? স্যার, সেটা তো জানি না, কিন্তু অমল বলেছিল যে কোনো রিক্রুটিং এজেন্সি আছে, তাদের সোর্সেই এই কাজটা পেয়েছে, আর ইন্টারভিউ সমস্ত ব্যাপারটা জানা যাবে। স্যার স্যার মনোজ আমাকে এটাই বলেছিল যে কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা জবের এগ্রিমেন্ট করেছে। বেনামি রিক্রুটমেন্ট এজেন্সি লোকেদের চাকরির লোভ দেখিয়ে মেরিন ইঞ্জিনিয়ারদের কিডন্যাপ করছে এরা। মেরিন ইঞ্জিনিয়ারদের দেখুন, আপনাদের সঙ্গে যা কিছু হয়েছে সেজন্য আমরা খুবই দুঃখিত। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না ওই অপরাধীদের ধরার জন্য। আপনারা নিজেদের বাড়িতে চলে যান, কেমন? পুরবি, এনাদের ছেড়ে দিয়ে এসো। যান। চলুন। স্যার হ্যাঁ, স্যার প্লিজ স্যার আমার দাদাকে খুঁজে দিন আপনারা। ও ছাড়া আমার আর কেউ নেই স্যার, আমার আর কেউ নেই। দেখো মা, চিন্তা করুন না, তোমার ভাইকে আমরা খুঁজে দেবো, আমরা কথা দিচ্ছি। যাও স্যার, পারবেন তো আপনারা? থ্যাংক ইউ স্যার। এই অনন্যা ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। স্যার, স্যার হতে পারে যে সাবমেরিনে প্রচুর টেকনিশিয়ানের প্রয়োজন ছিল, আর সেই জন্যই ওরা এই চাকরির জালটা পেতেছিল। স্যার, এই ডুবো জাহাজটা কোথায় আছে আমরা জানি না স্যার, তাহলে অপরাধীদের আমরা ধরবো কি করে? পঙ্কজ, আমাদের এমন কিছু করতে হবে যাতে অপরাধীরা আমাদের খোঁজে আর এই ডুবোজাহাজ অব্দি নিয়ে যায়। কিন্তু অপরাধীরা আমাদের খুঁজবে কেন? খুঁজবে কেন? খুঁজবে না? ওদের তো 2জন ইঞ্জিনিয়ার মারা গেছে, আর ওদেরকে রিপ্লেস করার জন্য এদের নতুন ইঞ্জিনিয়ার তো লাগবেই। আর এই জন্য আমরা অনেক ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। মনে হচ্ছে এসে গেছে। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছেন। আসুন না, আসুন ভেতরে। অশোক আপনার জন্যই ওয়েট করছিল। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওয়েলকাম ওয়েলকাম। প্লিজ হ্যাভ এ সিট স্যার, বসুন বসুন। আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। নো থ্যাঙ্কস, আমি চা খাই না। স্যার প্লিজ আমার ভাইকে চাকরিটা দিন না, প্লিজ স্যার। আমাদের অনেক ধার রয়ে গেছে, জানি না আমরা কিভাবে সেটা শোধ করব। দিদি দিদি, এক মিনিট। আরে আমাদের তো আগে কথা বলতে দাও প্লিজ। তুমি এসো, তুমি আমার জন্য চা করে নিয়ে এসো, যাও প্লিজ প্লিজ। জানি না তুই কবে চাকরি পাবি, আমার তো খুব চিন্তা হয়। সরি স্যার, ওই আমার দিদি আসলে একটু আমার চাকরি নিয়ে খুব টেনশনে আছে আর কি। ওনার একটু আসলে টাকা নিয়ে ওনার একটু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হয় এরকম, আসলে টাকা জিনিসটাই এরকম। তাহলে স্যার আমার এই চাকরিটা পাকা ধরে নেবো স্যার? দেখা যাক, তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যা জিজ্ঞেস করতে পারেন, আমি রেডি স্যার। কিন্তু স্যার প্লিজ স্যার, এই চাকরিটা আমাকে আপনি দিয়ে দিন প্লিজ স্যার। অ্যাকচুয়ালি স্যার, আসলে আমাদের টাকার খুব প্রয়োজন স্যার। স্যার প্লিজ স্যার। খুবই এক্সাইটেড দেখছি আপনি এই চাকরিটা নিয়ে। সে তো একদমই স্যার। আসলে স্যার আমি আগে ওই গভর্নমেন্ট জব করতাম স্যার। স্যার ওই গভর্নমেন্ট জবে প্রমোশন আর টাকা পেতে অনেক কষ্ট করতে হয় স্যার। এই জন্য স্যার আমি রিজাইন করে দিয়েছি। আপনার পুরো নাম
আর ডেট অফ বার্থ? আমার নাম অশোক কুমার। ডেট অফ বার্থ 10th এপ্রিল 1976। আর কোয়ালিফিকেশনস? মাস্টার করেছি স্যার, মাস্টার ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ফ্রম জিআইডি কলেজ। তার মানে সাবমেরিনের ইঞ্জিনের মেনটেন্যান্স আর নেভিগেশনের ব্যাপারে তো নিশ্চয়ই নলেজ আছে। ইয়েস 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 স্যার, ইউ আর রাইট স্যার। তো মিস্টার অশোক, একটা কথা বলুন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা সাবমেরিনকে জলের নিচে কতটা গভীর অবধি নিয়ে যেতে পারেন? কত গভীর অবধি? স্যার সেটা তো ওটা স্যার ডিপেন্ড করে স্যার, মডেলের ওপর ডিপেন্ড করে স্যার। ওর ভেতরে গিয়ে আমি সাবমেরিন ঠিক করেছি স্যার। আর মেরিন তো অনেকটাই নিচে যায় স্যার, 400 অবধি যাই স্যার। ও হ্যাঁ, আমি আপনার স্কুলের প্রিন্সিপাল মিস্টার সুরেশের সঙ্গে কথা বলেছিলাম, আপনার খুব প্রশংসা করছিলেন। ওনার টাচে আছেন তো আপনি? প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার খুব ভালো লোক স্যার। স্যার আমার প্রিন্সিপাল আমার মেন্টরও ছিল স্যার। ওনার নাম স্যার সুরেশ নয়, মহেশ ছিল স্যার। আর স্যার উনি তো 2012-এ রিটায়ার করে গেছেন। আর ওনার পরে হয়তো সুরেশবাবু এসেছেন প্রিন্সিপাল হয়ে, ওটা স্যার আমি ঠিক জানি না স্যার, সেটা আপনি নিশ্চয়ই জানবেন। ওকে মিস্টার অশোক, আপনার চাকরিটা পাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অবশ্যই আমরা দেখব। আপাতত এই চাকরিটা 6 মাসের জন্য। ওকে ওকে ওকে। এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি জয়েন করার পর জানতে পারবেন। অফকোর্স স্যার, থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, দুপুরে ঠিক 2টোর সময় এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করবেন। শিওর স্যার, থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে, আরো একটা জব পাকা হয়ে গেছে আমার। আচ্ছা, খেলা খেলছে আমার সঙ্গে। নমস্কার। হ্যাঁ ঠিক আছে, ভিতরে বস। চলো তাড়াতাড়ি, ভালো করো। নমস্কার। কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না যে? আচ্ছা, আপনারা কি এদের... এই চুপ চুপ চুপ। হ্যালো, আরে ও স্বাস্থ্য চলছে, হয়তো ঘুমোচ্ছে। সচিন তাড়াতাড়ি, ওরা যেন আমাদের নজরে এড়াতে না পারে। আরে স্যার, আপনি চোখ খুলে কেন ঘুমোচ্ছেন? খুব স্ট্রেস পড়ে চোখের উপরে। আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এখন তোরও ঘুমানোর সময় চলে এসেছে। আরে কিন্তু আমি রাতে ঘুমোই, দিনের বেলা
স্যার ওরা তো বেরিয়ে গেল। সচিন, কিছু একটা করো, ওই গাড়িটাকে আমাদের ফলো করতেই হবে। গাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না। সচিন দেখো একটু, দেখো তোমার রাইটে কিছু দেখা যাচ্ছে কিনা। স্যার ওই যে গাড়িটা। ইয়েস, কিন্তু ওরা রাইট সাইডে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার, এরা ঘুরে গেল কেন? ওদের তো সোজা যাওয়া উচিত ছিল, সমুদ্র তো সামনে। নিখিল, অভিজিৎকে ট্র্যাপ করো ওই জিপিএস এ। অভিজিৎ স্যারের জিপিএস ডিভাইস সিগন্যাল দিচ্ছে না, কাজই করছে না। ওভারটেক করো এই গাড়িটাকে, ওভারটেক করো। এই দাঁড়া 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 দাঁড়া। বাকিরা সবাই কোথায়? কি হয়েছে? চুপ বল, গাড়ির ভেতরে যারা ছিল তারা কোথায়? স্যার এর মধ্যে কেউ ছিল না। কেউ ছিল না মানে? দেখ, সব সত্যি সত্যি বলে ফেল, নাহলে। সত্যি বলছি স্যার, আমাকে একটা লোক বললো যে সঙ্গমনগর চৌরাস্তার মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে চলে যেতে। আর কি বলেছে? আর তো কিছু বলেনি। এই কাজের জন্য ও আমাকে 5,000 টাকাও দিয়েছে। ওই মেরিন অব্দি পৌঁছানোর একটাই রাস্তা ছিল, আর সেটাও বন্ধ হয়ে গেল। নিখিল, সিআইডির কোনো রাস্তা বন্ধ করা যায় না। যদি একটা রাস্তা কেউ বন্ধ করে, অন্য রাস্তা আমরা তৈরি করি। দুজন ইঞ্জিনিয়ার ছিল, আর দুজনকেই একসঙ্গে গুলি করে মারে। কে বলতে পারে? যে কোনো দিন আমাদের নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, আমাদেরও একদিন আসবে, সমুদ্রের মাঝে আমরা ডুবে যাব, কিন্তু আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক বলেছ, কিন্তু মৃত্যুর আগে একবার বেঁচে ওঠার চেষ্টা তো করতেই হবে না? চারদিকে সমুদ্র, সিদ্ধার্থ, আমরা চাইলেও কিছু করতে পারবো না। কোথায় যাবে তুমি? কন্ট্রোল রুমের ভেতরে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। কে ওখানে? আরে এখানে কি করছিস? আমার পেটের ভিতরে খুব জোরে ব্যথা করছে। পেটে ব্যথা না নাটক করছিস? সত্যি বলছি, আমার পেটের ভেতরে খুব জোরে ব্যথা করছে। কিছু একটা করো প্লিজ। এই আবার কোথায় গেল? চল, ঠিক আছে ঠিক আছে, চল চল, এদিকে চল। এখানে ওষুধপত্র আছে, খেয়ে নে।
কিন্তু এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে আমি ডাক্তার নাকি? যা খাবার খা, তারপর ঘরে চলে যা। কিন্তু আমি কি করে জানবো যে এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে শুনুন, শুনুন না। এই, এখানে কি করছিস? আমি কন্ট্রোল রুম দেখতে এসেছিলাম শুধু। এই না জিজ্ঞেস করে কি করে এলি তুই? এদিক ওদিক গেলে না প্রাণে মেরে দেবো। চল বেরো এখান থেকে, বেরো চল।